আপনি এই মুহূর্তে এই অডিও বুকটি শোনার জন্য আপনার মোবাইল বা কম্পিউটারে ঠিক কোন ব্রাউজারটি ব্যবহার করছেন? আপনি কি আপনার ফোনে আগে থেকে ইনস্টল করে দেওয়া ডিফল্ট ব্রাউজার যেমন আইফোনের সাফারি বা উইন্ডোজের মাইক্রোসফট এজ ব্যবহার করছেন? নাকি আপনি একটু কষ্ট করে ইন্টারনেট থেকে গুগল ক্রোম বা মজিলা ফায়ারবক্স ডাউনলোড করে নিয়ে তারপর ব্যবহার করছেন? শুনতে খুবই সাধারণ এবং গুরুত্বহীন মনে হলেও স্নায়ুবিজ্ঞান ও আচরণগত অর্থনীতি বলছে এই সামান্য ব্রাউজার ব্যবহারের সিদ্ধান্তের পেছনে লুকিয়ে আছে আপনার জীবনের এক ভয়ঙ্কর সত্য। গবেষণায় দেখা গেছে যে সমস্ত কর্মীরা অফিসের আগে সেট করে দেওয়া ডিফল্ট ব্রাউজার যেমন সাফারি বা এজ ব্যবহার করেন তাদের তুলনায় যারা কষ্ট করে ক্রোম বা ফায়ারবক্স ডাউনলোড করে ব্যবহার করেন তারা চাকরিতে অনেক বেশি সফল হন। তাদের কাজের পারফরমেন্স চমৎকার থাকে এবং তারা অন্যদের চেয়ে প্রায় 15% বেশি দিন একই সংস্থায় টিকে থাকেন। কিন্তু কেন? গুগল ক্রোম ব্যবহার করলে কি মানুষের মাথায় অলৌকিক বুদ্ধি চলে আসে? না, আসল কারণ ব্রাউজারের কোনো কোডিং নেই। আসল কারণে লুকিয়ে আছে মানুষের মানসিকতায়। ডিফল্ট ব্রাউজার যারা ব্যবহার করেন তারা জীবনের যে কোনো পরিস্থিতিতে প্রশ্ন ছাড়াই খুব সহজে মেনে নেন। তারা ভাবেন যা আগে থেকে দেওয়া আছে সেটাই তো সেরা, আমার কষ্ট করে বদলানোর কি দরকার। অন্যদিকে যারা নিজে থেকে ক্রোম বা ফায়ারবক্স ডাউনলোড করেন তারা সিস্টেমের ওপর প্রশ্ন তুলতে ভালোবাসেন। তারা যে কোনো ডিফল্ট নিয়মের বাইরে গিয়ে চিন্তা করেন এবং পরিস্থিতিকে নিজের সুবিধা মতো বদলে নেওয়ার চেষ্টা করেন। আর এই ধরনের মানুষদেরই বর্তমান পৃথিবীর অন্যতম সেরা সমাজবিজ্ঞানী এবং ওয়ার্টন বিজনেস স্কুলের বিখ্যাত অধ্যাপক অ্যাডাম গ্র্যান্ট তার কালজয়ী বইয়ে বলেছেন অরিজিনালস বা মৌলিক মানুষ। অ্যাডাম গ্র্যান্ট তার বিশ্ববিখ্যাত বেস্টসেলার বই অরিজিনালস হাউ নন কনফর্মিস্ট মুভ দ্য ওয়ার্ল্ড আমাদের প্রচলিত সমাজের সমস্ত গদবাঁধা ধারণাকে পায়ের নিচে ফিসে ফেলেছেন। তিনি দেখিয়েছেন এই পৃথিবীটা আসলে সেই সমস্ত মানুষেরাই পরিচালনা করছেন এবং বদলে দিচ্ছেন যারা সমাজের প্রাচীন ও অন্ধ নিয়মগুলোকে মুখ বুজে মেনে নেননি। তারা গতানুগতিক স্রোতের বিপরীতে হেঁটে সম্পূর্ণ নতুন আইডিয়া তৈরি করেছেন। আজ আমরা এই বিশেষ বিস্তারিত এবং দীর্ঘ অডিও বুকে অ্যাডাম গ্র্যান্টের এই অসাধারণ মাস্টারপিস বইয়ের পাতা উল্টে দেখব কিভাবে আমাদের চারপাশে তথাকথিত নিয়ম ভেঙে নিজের জীবন ও চিন্তাকে সম্পূর্ণ মৌলিক বা অরিজিনাল করে তোলা যায়। আজ আমরা এই তত্ত্বের প্রত্যেকটি কোণ নিখুঁতভাবে বুঝব, তাই 1 সেকেন্ডও স্কিপ না করে পুরো অডিও বুকটি শেষ পর্যন্ত গভীর মনোযোগ দিয়ে শুনতে থাকুন। আমরা যখনই স্টিভ জবস, বিল গেটস, ইলন মাস্ক বা মার্ক জাকারবার্গের মতো সফল ও অরিজিনাল মানুষদের দিকে তাকাই, আমাদের সাধারণ সমাজ আমাদের কানের কাছে একটা জঘন্য ভুল ধারণা অনবরত প্রচার করতে থাকে। সমাজ আমাদের বলে যারা জীবনে অরিজিনাল বা সফল হতে চায় তারা চরম মাত্রার জুয়ারি। তারা কোনো প্রকার ব্যাকআপ প্ল্যান ছাড়াই মাঝপথে পড়াশোনা ছেড়ে দেয়, চাকরি ছেড়ে দিয়ে নিজের সমস্ত জমানো পুঁজি নিয়ে ঝাঁপিয়ে পড়ে এবং অসম্ভব ঝুঁকি নেয়। কিন্তু অ্যাডাম গ্র্যান্ট তার দীর্ঘ গবেষণা তথ্য দিয়ে প্রমাণ করেছেন যে এটি একটি সম্পূর্ণ আজগবি এবং ভুল ধারণা। পৃথিবীর সফল ও সত্যিকারের অরিজিনাল মানুষেরা আসলে চরম মাত্রার দায়িত্বজ্ঞানহীন ঝুঁকি নেন না, বরং তারা অত্যন্ত সতর্কতার সাথে নিজেদের ঝুঁকি বা রিস্ক ম্যানেজ করতে ভালোবাসেন। চলুন একটি চমৎকার উদাহরণের মাধ্যমে এটি বোঝা যাক। 4 বন্ধু মিলে আমেরিকায় বিখ্যাত চশমার অনলাইন ব্র্যান্ড ওয়ারবি পার্কার শুরু করার সিদ্ধান্ত নিলেন। তারা কিন্তু রাতারাতি তাদের পড়াশোনা বা চাকরি ছেড়ে দেননি। তারা জানতেন না যে ব্যবসাটা ব্যর্থ হতে পারে, তাই তারা দীর্ঘ সময় ধরে তাদের ফুল টাইম পড়াশোনা বজায় রেখে পার্ট টাইম হিসেবে চশমার আইডিয়া নিয়ে কাজ করছিলেন। অ্যাডাম গ্র্যান্ট নিজে যখন এই স্টার্ট আপে শুরুতে ইনভেস্ট করার সুযোগ পেয়েছিলেন তিনি ইনভেস্ট করেননি, কারণ তিনি ভেবেছিলেন এই ছেলেরা তো ব্যবসার ব্যাপারে সিরিয়াসই না, তারা ফুল টাইম কাজ ছেড়ে আমাদের সাথে ঝাঁপিয়ে পড়ছে না কেন। কিন্তু পরবর্তীতে ওই ওয়ারবি পার্কার কোম্পানিটি $100 কোটি একটি জায়ান্ট ব্র্যান্ডে পরিণত হয়। অ্যাডাম গ্র্যান্ট বুঝতে পেরেছিলেন ওনার ধারণাটি ভুল ছিল,
ওই ছেলেরা আসলে বোকার মতো ঝুঁকি নিচ্ছিল না, তারা তাদের ঝুঁকিকে ব্যালেন্স করছিল। বিজ্ঞানীরা একে বলে রিস্ক পোর্টফোলিও। এর মানে হলো সফল মানুষেরা যখন তাদের জীবনের কোনো একটি ফিল্ডে অনেক বড় ঝুঁকি নেয়, যেমন একটি নতুন ব্যবসা শুরু করা, তখন তারা তাদের জীবনের অন্য ক্ষেত্রগুলোকে অত্যন্ত নিরাপদ ও স্থিতিশীল করে রাখে, যাতে হঠাৎ বিপর্যয় এলেও তারা দেউলিয়া না হয়ে যান। মার্ক জাগারবার্গ যখন ফেসবুকের নতুন নতুন আইডিয়া নিয়ে বড় ঝুঁকি নিচ্ছিলেন, তখনও তিনি প্রাতিষ্ঠানিক নিরাপত্তার জন্য হার্ভার্ড ইউনিভার্সিটিতে ওনার ছাত্রত্ব অনেক দিন বজায় রেখেছিলেন। বিখ্যাত লেখক ফ্রান্স কাপ্পা তার অসাধারণ সব উপন্যাস লেখার পাশাপাশি একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করতেন, যাতে ওনার আয়ের নিয়মিত উৎস বজায় থাকে। আইনস্টাইন যখন ওনার মহাকর্ষের তথ্য নিয়ে কাজ করছিলেন, তখনও তিনি পেটেন্ট অফিসের সাধারণ চাকরিটি ছাড়েননি। তাই আজ থেকে কোনো বড় কাজ শুরু করার সময় নিজের সমস্ত নোংর একেবারে কেটে দিবেন না। একটি ক্ষেত্রে সাহসের সাথে ঝুঁকি নিন, কিন্তু অন্য ক্ষেত্রটি নিরাপদ রাখুন। আমাদের সমাজে সৃজনশীলতা নিয়ে দ্বিতীয় আরেকটি ভুল ধারণা রয়েছে। আমরা মনে করি একজন সফল বা মৌলিক চিন্তাবিদ যখন কোনো আইডিয়া নিয়ে ভাবেন, ওনার মাথা থেকে প্রথমবারেই একটি নিখুঁত মাস্টারপিস আইডিয়া বের হয়ে আসে। তিনি হয়তো একটিমাত্র কবিতা লিখেন এবং সেটি বিশ্ববিখ্যাত হয়ে যায়, অথবা তিনি একটিমাত্র গান লিখেন এবং সেটি কোটি কোটি ভিউ পায়। কিন্তু নিউরোসায়েন্স বা ক্রিয়েটিভিটি গবেষণা বলছে এটি সম্পূর্ণ ভুল। আসলে বিশ্ববিখ্যাত অরিজিনাল মানুষেরা সফল হয়েছেন কারণ তারা অন্যদের চেয়ে অনেক বেশি পরিমাণে কাজ করেছেন। তারা কোয়ালিটি বা গুণগত মানের পেছনে ছোটার আগে কোয়ান্টিটি বা পরিমাণের পাহাড় তৈরি করেছেন। চলুন কিছু ঐতিহাসিক তথ্য জানা যাক। পাবলো পিকাসো। আমরা পিকাসোর মাত্র 4 থেকে 5টি বিখ্যাত চিত্রকর্মের কথা জানি, কিন্তু আপনি কি জানেন ওনার পুরো জীবনে তিনি মোট কতগুলো আর্টওয়ার্ক তৈরি করেছিলেন? তিনি ওনার জীবনে প্রায় 50,000-টিরও বেশি স্কেচ, পেইন্টিং, ভাস্কর্য এবং সিরামিকের কাজ করেছিলেন। এই 50,000 কাজের মধ্যে মাত্র গুটি কয়েক কাজ অসাধারণ হয়েছিল, যা ওনাকে অমর করে রেখেছে। উইলিয়াম শেক্সপিয়র। শেক্সপিয়র ওনার দীর্ঘ ক্যারিয়ারে প্রায় 154টি সনেট এবং 37টি নাটক লিখেছিলেন। এর মধ্যে আমরা বড়জোর হ্যামলেট, ম্যাকবেথ বা রোমিও অ্যান্ড জুলিয়েটের মতো 5 থেকে 6টি নাটকের নাম জানি। বাকি নাটকগুলো কিন্তু সাধারণ মানের ছিল। থমাস আলভা এডিসন। এডিসনের নামে প্রায় 1093টি পেটেন্ট রয়েছে, কিন্তু ওনার প্রায় 99% আবিষ্কারই কোনো কাজে লাগেনি, বরং চরম ব্যর্থ হয়েছিলেন। কিন্তু এই বিপুল পরিমাণে চেষ্টার মধ্যে থেকেই লাইট বাল্ব বা ফোনোগ্রাফের মতো দুর্দান্ত অরিজিনাল আবিষ্কার বের হয়ে এসেছিল। অ্যাডাম গ্র্যান্ট বলেছেন, আপনি যদি জীবনে একটি চমৎকার আইডিয়া পেতে চান, তবে আপনাকে প্রথমে 100টি ফালতু আইডিয়া জেনারেট করার মানসিক প্রস্তুতি থাকতে হবে। আমরা বেশিরভাগ সাধারণ মানুষেরা 5 থেকে 10 বার চেষ্টা করার পর যখন দেখি আমাদের কাজ ভালো হচ্ছে না, আমরা হতাশ হয়ে কাজ ছেড়ে দেই। কিন্তু অরিজিনালরা বুঝেন যে ব্যর্থতার আবর্জনা পরিষ্কার না করলে কখনো সফলতার হিরে খুঁজে পাওয়া সম্ভব নয়। তাই নিজের কাজের সংখ্যা বাড়ান, কত চেষ্টা করতে থাকুন, সঠিক আইডিয়া নিজ থেকে আপনার সামনে এসে ধরা দিবে। আমাদের চতুর্থ অধ্যায়ে অ্যাডাম গ্র্যান্ট আমাদের এমন একটি অদ্ভুত অভ্যাসের কথা বলেছেন যা শুনলে আপনি চমকে উঠবেন। আমরা সবসময় ছোটবেলা থেকেই শুনে এসেছি, আজকের কাজ কখনো কালকের জন্য ফেলে রাখবে না। অলসতা বা প্রোক্রাস্টিনেশন হলো সফলতার সবচেয়ে বড় শত্রু। কিন্তু লেখক ওনার গবেষণায় দেখিয়েছেন যে সঠিক সময় করা পরিমিত অলসতা বা কাজ পিছিয়ে দেওয়ার অভ্যাস আসলে মানুষের সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি বহু গুণে বাড়িয়ে দেয়। একে বলা হয় অ্যাক্টিভ প্রোক্রাস্টিনেশন বা স্বয়ংক্রিয় বিলম্বকরণ। চলুন ইতিহাসের পাতায় একটু উকি দেওয়া যাক। বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চি ওনার অমর সৃষ্টি মোনালিসার ছবি আঁকতে দীর্ঘ 15 বছর সময় নিয়েছিলেন। তিনি মাঝখানে বছরের পর বছর ছবি আঁকা বন্ধ রেখে অপটিক্সের ওপর পড়াশোনা করেছিলেন। জানলার দিকে তাকিয়ে অলস বসে থাকতেন। ওনার স্পন্সররা ভাবতেন দা ভিঞ্চি হয়তো অলসতা করে সময় নষ্ট করছেন, কিন্তু বিজ্ঞান বলছে ভিঞ্চি যখন ছবি আঁকা বন্ধ রেখে অলস বসেছিলেন, ওনার অবচেতন মন তখন পর্দার আড়ালে আলোর প্রতিসরণ নিয়ে চিন্তা করছিল।
যার ফলে মোনালিসার ঠোঁটের ওই রহস্যময় হাসি ফুটিয়ে তোলা সম্ভব হয়েছিল। একই জিনিস ঘটেছিল আমেরিকার কৃষ্ণাঙ্গ আন্দোলনের অভিসাংবাদিক নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের ক্ষেত্রে। 1963 সালে ওনার বিখ্যাত ভাষণ আই হ্যাভ এ ড্রিম দেওয়ার আগের রাত পর্যন্ত তিনি ওনার স্ক্রিপ্টটি ঠিক করতে পারছিলেন না। তিনি ভাষণ দেওয়ার আগের মুহূর্ত পর্যন্ত কাটাকুটি করছিলেন। আর যখন তিনি স্টেজে দাঁড়ালেন, ওনার ভাষণের সবচেয়ে আইকনিক এবং বিশ্ব কাঁপানো অংশ আই হ্যাভ এ ড্রিম কথাটি ওনার তৈরি করা স্ক্রিপ্টে ছিল না। ওনার মন থেকে দীর্ঘ সময় ধরে ভাষণটি নিয়ে ব্যাকগ্রাউন্ডে চিন্তা করছিলেন। ওনার অবচেতন মন থেকেই তাৎক্ষণিকভাবে ওই অমর কথাগুলো পারফরমেন্সের সময় বের হয়ে আসে। লেখক বলেছেন, আপনি যখন কোনো কাজ করার সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে সেটি শুরু করে দেন এবং শেষ করে ফেলেন, আপনার ব্রেন তখন খুব দ্রুত এবং রৈখিকভাবে চিন্তা করে। কিন্তু আপনি যখন কাজটি শুরু করার পর একটু বিরতি নেন, কাজটিকে একটু ঝুলিয়ে রাখেন, আপনার অবচেতন মন তখন চারপাশের জগৎ থেকে আরো অনেক নতুন তথ্য ও আইডিয়া সংগ্রহ করে ওই মূল কাজের সাথে জোড়া দেওয়ার সুযোগ করে দেয়। একেই বলে অলসতার ম্যাজিক। তবে মনে রাখবেন, কোনো কাজ শুরু করার আগেই অলসতা করা হলো চরম আলস্যামি, আর কাজ শুরু করার পর মাঝে বিরতি নিয়ে গভীর চিন্তা করা হলো আসল ক্রিয়েটিভিটি। আমরা যখন কোনো নতুন আইডিয়া নিয়ে সমাজে বা অফিসে কাজ করতে যাই, আমরা প্রায় একাকিত্ব বা বিরোধিতার মুখোমুখি হই। এই অবস্থায় আমাদের একটি শক্তিশালী জোট বা কোয়ালিশন তৈরি করতে হয়। কিন্তু অ্যাডাম গ্র্যান্ট বলেছেন, জোট গঠন করার ক্ষেত্রে আমরা বেশিরভাগ মানুষই একটি মারাত্মক ভুল করে থাকি। আমরা মনে করি আমাদের আইডিয়াটি যদি নতুন বা র্যাডিক্যাল হয়, তবে যারা আমাদের মতো সমমনা মানুষ বা বন্ধু তারা আমাদের সবার আগে সাহায্য করবে। কিন্তু বাস্তবে দেখা যায় আপনার কাছের বন্ধুরাই আপনার নতুন কোনো আইডিয়াকে সবচেয়ে বেশি ভয় পায় বা সন্দেহ করে। এখানে লেখক একটি চমৎকার মনস্তাত্ত্বিক তথ্য দিয়েছেন। শত্রুকে বন্ধু বানানো অনেক সহজ, কিন্তু বন্ধু যখন শত্রু হয় তখন সম্পর্ক জোড়া লাগানো অসম্ভব। ব্যবসার ক্ষেত্রে এটি খুব ভালোভাবে কাজ করে। আপনি যখন আপনার কোনো কঠিন ক্লায়েন্ট বা চরম সমালোচককে বোঝাতে সক্ষম হন এবং ওনাকে আপনার টিমে নিয়ে আসতে পারেন, তখন ওনার মতো বিশ্বস্ত ও একনিষ্ঠ সহযোগী আপনি আর কোথাও পাবেন না। কারণ ওনার কাছে নিজের আগের মতামতের ভুল প্রমাণ করে আপনার সাথে যোগ দেওয়ার পেছনে একটি সুনির্দিষ্ট ও শক্তিশালী যুক্তি রয়েছে। তাছাড়া আপনার র্যাডিক্যাল আইডিয়া যখন মানুষের কাছে নিয়ে যাবেন, তখন ট্রোজান হর্স বা গ্রিকদের সেই কাঠের গোড়ার কৌশলটি ব্যবহার করুন। আপনার আইডিয়াটি যদি খুব বেশি অদ্ভুত বা নতুন হয়, তবে মানুষ সরাসরি সেটি গ্রহণ করবে না, তারা ভয় পাবে। তাই আপনার নতুন আইডিয়াটিকে মানুষের চেনা কোনো পুরনো কাঠামোর ভেতরে মিষ্টি করে ফ্যাক করে পরিবেশন করুন। যেমন ডিজনি যখন ওনার বিখ্যাত অ্যানিমেশন সিনেমা দ্য লায়ন কিং বানানোর প্ল্যান করছিলেন, কোম্পানির ডিরেক্টররা এটি রিজেক্ট করে দিচ্ছিলেন। তারা ভাবছিলেন সিংহদের নিয়ে মানুষ কেন 2.5 ঘন্টা সিনেমা দেখতে যাবে। তখন সিনেমার লেখক ডিরেক্টরদের বললেন, আরে এটি আসলে সিংহদের গল্প নয়, এটি হলো শেক্সপিয়রের বিখ্যাত নাটক হেমলেটের আধুনিক রূপ, যেখানে শুধু চরিত্রের জায়গায় সিংহ রয়েছে। ব্যাস, ডিরেক্টররা সাথে সাথে রাজি হয়ে গেল। মানুষ চেনা জিনিসের ছদ্মবেশে অচেনা বা নতুনকে খুব সহজে গ্রহণ করে। আমাদের ষষ্ঠ অধ্যায় লেখক একটি গুরুত্বপূর্ণ প্রফেশনাল লাইফ লেসন দিয়েছেন। আপনি যদি আপনার বসের সামনে বা ক্ষমতার মুখোমুখি দাঁড়িয়ে আপনার একদম নতুন কোনো আইডিয়া প্রকাশ করতে চান, তবে আপনাকে দুটি বিশেষ মনস্তান্ত্রিক বিষয় মাথায় রাখতে হবে। প্রথমেই রয়েছে ইডিওসিনক্রেসি ক্রেডিট বা আনুগত্যের আমানত। সমাজ বা অফিসের নিয়ম ভাঙার আগে আপনাকে প্রথমে প্রমাণ করতে হবে যে আপনি একজন সৎ, যোগ্য এবং পরিশ্রমী কর্মী। আপনি যদি প্রথম দিনই অফিসে গিয়ে বসের সব নিয়মের বিরোধিতা করা শুরু করেন, বস আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবেন। কারণ আপনার ঝুলিতে কোনো ইডিওসিনক্রেসি ক্রেডিট বা সম্মানের আমানত জমা নেই। প্রথমে কাজের মাধ্যমে বসের গভীর বিশ্বাস ও শ্রদ্ধা অর্জন করুন। যখন সবাই জানবে যে আপনি প্রতিষ্ঠানের সবচেয়ে বিশ্বস্ত কর্মী, তখন আপনি যদি কোনো প্রাচীন নিয়মের উপর প্রশ্ন তোলেন বা একদম নতুন কোনো আইডিয়া প্রস্তাব করেন, সবাই আপনার কথা অত্যন্ত গুরুত্ব দিয়ে শুনবে। আগে কাজের মাধ্যমে নিজের ক্রেডিট অর্জন করুন, তারপর নিজের পরিবর্তনের দাবি তুলুন। 2.
শারীরিক ইফেক্ট বা নিজের আইডিয়ার দুর্বলতা আগে বলা। আমরা যখন ক্লায়েন্ট বা বসের সামনে কোনো নতুন প্রজেক্টের প্রেজেন্টেশন দেই, আমরা ওটা শুধু ভালো দিকগুলি বড় বড় করে দেখানোর চেষ্টা করি। আমরা ভাবি ওইটা দুর্বলতা বা ঘামতিগুলোর কথা লুকিয়ে রাখাই বুদ্ধিমানের কাজ। কিন্তু অ্যাডাম গ্র্যান্ট বলেছেন, আপনি যখন বসের সামনে আপনার আইডিয়াগুলোর দুর্বলতাগুলোকে আগে নিজে থেকেই সৎভাবে স্বীকার করে নেবেন, তখন সামনের মানুষটির মনের ভেতরে সন্দেহ বা ডিফেন্সিভ মনোভাব 1 সেকেন্ডে উদা হয়ে যাবে। যেমন ধরুন, আপনি একটি নতুন অ্যাপ বানানোর প্রজেক্ট দেখাচ্ছেন। আপনি নিজেই শুরুতে বললেন, স্যার, আমাদের এই প্রজেক্টের 2টি বড় দুর্বলতা রয়েছে। প্রথমত, এটি বানাতে আমাদের অনেক বেশি বাজেট লাগবে, এবং দ্বিতীয়ত, এটি বাজারে সফল হতে অত্যন্ত 6 মাস সময় লাগবে। এই কথাটি শোনার পর বসের অবচেতন মন ভাববে, বাহ, এই ছেলেটি তো অত্যন্ত সৎ এবং বাস্তববাদী। ও নিজের লাভের জন্য আমার কাছে কোনো তথ্য লুকাচ্ছে না। এর ফলে বসের মনে আপনার প্রতি এক বিশাল বিশ্বস্ত ও শ্রদ্ধা তৈরি হবে, এবং তিনি আপনার প্রজেক্টের সমাধান খোঁজার জন্য নিজে থেকে এগিয়ে আসবেন। নিজের ঘামতি সততার সাথে স্বীকার করা কোনো দুর্বলতা নয়, এটি হলো মানুষের আস্থা অর্জনের সবচেয়ে বড় মানসিক ম্যাজিক। বন্ধুরা, অ্যাডাম গ্র্যান্টের অসাধারণ মাস্টারপিস অরিজিনালস বইয়ের সম্পূর্ণ বুক রিভিউ ও অডিও বুকটি আজ এখানেই শেষ হলো। এই বই আমাদের শেখায় যে প্রকৃত মৌলিকতা বা অরিজিনালিটি কোনো ঈশ্বর প্রদত্ত অলৌকিক ক্ষমতা নয়, এটি হলো সমাজের ডিফল্ট অপশনগুলোকে প্রশ্ন করার সৎ সাহস, নিজের ঝুঁকিগুলোকে বুদ্ধিমত্তার সাথে ব্যালেন্স করার আর্ট, এবং শত ব্যর্থতার পরেও নিজের ভেতরের নতুন সৃষ্টিকে বাঁচিয়ে রাখার এক পরম মানবিক যুদ্ধ। আজ থেকেই নিজের মনের ভেতরে সেই লুকিয়ে থাকা অরিজিনাল সত্তাকে বাইরে আসতে দিন। যদি মুখের উপর স্পষ্ট অথচ গভীর সহানুভূতিশীল সত্য কথা বলার অসাধারণ কর্পোরেট গাইডবুক কিম স্কটের বিখ্যাত বেস্টসেলার রেডিক্যাল ক্যান্ডর এর রিভিউটি আপনি এখনো না শুনে থাকেন, তবে আপনাদের জন্য সে ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন এবং আই বাটনে দেওয়া রইল। এখানে আমরা দেখেছিলাম কিভাবে নিজের সততা বজায় রেখে মানুষের চোখের দিকে তাকিয়ে ফিডব্যাক দেওয়া যায়। আমাদের পরবর্তী চমৎকার ভিডিওটি সবার আগে দেখতে এবং এমন সব জীবন বদলে দেওয়া অডিও বুক নিয়মিত শুনতে এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে জানান আজকের এই অডিও বুকটি আপনার কেমন লাগলো, এবং আপনি নিজেকে একজন অরিজিনাল মানুষ হিসেবে গড়ে তুলতে কোন পদক্ষেপটি আজ থেকে নেওয়া শুরু করবেন। আর মাইক্রোফোনের ওপাশ থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি ফারহানা ইয়াসমিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রিয় চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।